সুধীর একজন গরিব কৃষক ছিল। তার ছেলে সুজিতও নিজের বাবার মতোই একটা পরিশ্রমী কৃষক হতে চাইতো। সেই জন্যে সুজিত সব সময় নিজের বাবার কাছে জেদ করতে থাকতো যে ওকেও যেন খেতে নিয়ে যান। বাবা, আমি জমি চষতে যাচ্ছি। হ্যাঁ, তুমি বাড়িতে থেকে নিজের মায়ের একটু দেখো, আর কখনো বাড়ির বাইরে যেও না রোদে। আরে না না বাবা, আমিও তোমার সাথেই যাব। বাড়িতে থাকতে আমার ভাল লাগে না। আমিও দেখব যে জমি কেমন হয়। না বাবা না, তুমি এখন ছোট, যখন তুমি বড় হবে তখন আমি তোমাকে জমিতে নিয়ে যাব। কিন্তু বাবা, আমি এখন থেকে এসব কাজ শিখতে চাইছি, আর বড় হয়ে আমি তোমারই মতন একজন পরিশ্রমী চাষি হব। সে তো খুবই ভালো কথা বাবা, কিন্তু আমাদের পূর্ববংশের জমিতে তুমি এর পরেও চাষ করবে। কিন্তু এই সময় তুমি আমাকে জমিতে যাওয়ার জন্য জেদ করো না। এখন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আর এমনিতেই দিনের বেলায় রোদের জোর খুব বেশি। সেই জন্য বলছি তুমি বাড়িতেই থাকো। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো আমি তাহলে বাড়িতেই থাকছি, তুমি চলে যাও। সুধীর নিজের গরুগুলোকে নিয়ে খেতে চলে যায়। ও ভর দুপুরে রোদ্রের মধ্যেও ক্ষেত চাষ করে। ওহো, এই রোদও না, সেই জন্য তো আমি সকালে তাড়াতাড়ি চলে আসি। কিন্তু আজকে সুজিতের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি করে ফেলেছি। তবে কাল থেকে এই ব্যাপারে আমি খুব খেয়াল রাখবো। সুধীর পুরো ক্ষেতে চাষ করার পরই আরাম করতে যায়। খুব রোদ হয়ে যাওয়ার কারণে গরুরাও খুব ক্লান্ত হয়ে ওঠে। সেই কারণে সুধীর গরুদের নিয়ে বাড়ি চলে আসে। এই নাও, জল খেয়ে নাও আমার বাঘের বাচ্চা, তোমাদেরও নিশ্চয়ই তেষ্টা পেয়েছে। সুধীর গরুদেরকে জল খাওয়ানোর পর নিজেও আরাম করার জন্য নিজের ঘরে চলে যায়। সুধীরের পরিবার খুব বড় ছিল, সেই জন্য শুধু চাষবাসের কাজ করার কারণে তাদের ভালো করে পালন পোষণ করা সম্ভব নয়। সেই জন্যে বিকেলবেলা সুধীর নিজের এই গরুদের দ্বারাই গরু গাড়ি চালায়, যাতে কিছু পয়সা উপার্জন করতে পারে। ব্যাস, অনেক আরাম করে নিয়েছি আমি। এখন বিকেল হয়ে গেছে আর লোকেরা আসা যাওয়া করছে, আমি শুনতেও পাচ্ছি। আমি গরুর গাড়িটাকে তৈরি করি। সুধীর গরুর গাড়ি কাপড় দিয়ে পরিষ্কার করে আর এখন গরুদেরকে নিয়ে গরুর গাড়িতে জুড়ে দেয়। চলো আমার বাঘের বাচ্চারা, কাজে লেগে পড়ি। যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে হবে, আর কিছু পয়সা রোজগার হয়ে যাবে। সুধীর নিজের গরু গাড়িটা নিয়ে বাইরে রাস্তায় বেরিয়ে পড়ে। তক্ষুনি একজন মহিলা তাকে আওয়াজ দেয়, কেমন আছো সুধীর দাদা? আমি ঠিক আছি দিদি, তা তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। আমাকে একটু বাজার অবধি নিয়ে যাবে? চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। চলো চলো, এটাই তো কাজ আমার। সুজাতা সুধীরের গরুর গাড়িতে বসে পড়ে আর সুধীর গরুর গাড়ি বাজারের জন্য হাঁকিয়ে দেয়। কিছুক্ষণ পর সুধীর বাজারে পৌঁছে যায়। এই যে দিদি, আমরা বাজারে পৌঁছে গেছি। আজ আমার অনেকগুলো সবজি কিনতে হবে। কেন, উৎসব আসতে চলেছে নাকি যে এত সবজি কিনবে তুমি? না না, কোনো উৎসব তো নেই, কিন্তু আমার বাড়িতে অতিথিরা আসবে, সেই জন্যে ভাবছিলাম যে আগে থেকেই তৈয়ারি করে রাখি। পরে কোথায় সময় পাবো বাজারে আসার। আচ্ছা, আসলে এই ব্যাপার। তাহলে ঠিক আছে, তুমি যা কেনার কিনে নাও, ততক্ষণ আমি কোনো যাত্রী খুঁজছি। আরে না না, অন্য যাত্রী খোঁজার কোনো দরকার নেই, আমাকেই বাড়ি যেতে হবে এখন। একটুক্ষণ দাঁড়ান, আমি তাড়াতাড়ি আসছি। সুজাতা চলে যায় আর ওখান থেকে অনেকগুলো জিনিসপত্র কিনে নিয়ে আসে আর সমস্ত জিনিস গরুর গাড়িতে রেখে দেয়। আর সুধীর তাকে নিয়ে বাড়ির জন্যে রওনা দেয়। আচ্ছা, ভালো হলো আপনাকে পেলাম, নয়তো গরুর গাড়ি খুঁজতেই বিকেল হয়ে যেত। যদি কখনো বাজারে যেতে চাও তাহলে তুমি আমাকে আগে থেকেই বলো, আমি সেদিন অন্য কোনো যাত্রী খুঁজবো না। হ্যাঁ। কথায় কথায় রাস্তা কেটে যায় আর সুধীর সুজাতার বাড়িতে পৌঁছে যায়। এই নাও দাদা, তোমার টাকা। সুধীর সুজাতার কাছ থেকে টাকা নেয়। তারপর সুধীর নিজের বাড়ির জন্যে চলে যায়। এইভাবেই সময় কাটতে শুরু করে আর এখন সুধীরের ছেলে সুজিত বড় হতে শুরু করে। বাবা, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন থেকে আমিও তোমার সাথে জমিতে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখন যেতে পারো। সুজিত গরুদেরকে চারা খাওয়ায়।
ও গরুদেরকে খুব ভালোবাসে। ওই গরুদেরকেও নিজের পরিবারের সদস্যই মানে। পরের দিন সকালে সুজিত তাড়াতাড়ি ওঠে। সে নিজের বাবাকেও ওঠায়। ওঠো বাবা, আমাদের জমি চষতে যেতে হবে। আরে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। কালকে বিকেলে একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছি তো, তাই বেশিক্ষণ শুয়ে পড়েছিলাম। তুমি আমাকে জাগিয়ে দিয়ে খুব ভালো করেছো, না হলে হয়তো সারা দিন আমি শুয়েই থাকতাম, বুঝলে বাছা। আমি লাঙল আর গরু দুটোকে নিয়ে জমিতে যাচ্ছি, তুমি ততক্ষণে জল খাবার খেয়ে এসো। সুজিত গরু আর অন্যান্য জিনিসপত্র নিয়ে গৌশালার থেকে ক্ষেতের দিকে যায়। সুধীরও সুজিতের পেছনে পেছনে ক্ষেতের জন্য বেরিয়ে পড়ে। এখন সুধীরের জায়গায় সুজিত ক্ষেতে চাষের কাজ করত। এখন তুমি একটু আরাম করো বাবা, আজ থেকে আমি জমি চষবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। এখন সুজিত এইভাবেই চাষবাসের সমস্ত কাজ শিখে ফেলে। আচ্ছা বাবা, আজ থেকে গরুর গাড়ি চালানোর কাজও আমিই করব। এখন তুমি পুরোপুরি শুধু আরাম করবে। তাই হোক বাবা, যা তুমি ঠিক মনে করো। এখন সুজিত দিনে খেতে কাজ করত আর রাত্রিবেলা গরুর গাড়ি চালাতে যেত। সময় কাটতে কাটতে তার বাবা সুধীর আর ওনার দুটো গরু বুড়ো হয়ে গেছিল। একদিন বিকেলে যখন সুজিত গরুর গাড়ি চালাতে যায়, তখন তার গরু অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাজার থেকে কিছু আগেই রাস্তায় বসে পড়ে। আরে, এটা কিরকম গরু আপনার? ক্লান্ত হয়ে এখানেই বসে পড়লো। এখন আমি সময় মতো বাজারে কি করে যাবো? ফালতুতে আমি এই গরুর গাড়িতে বসলাম। তার থেকে ভালো হতো আমি হেঁটেই চলে যেতাম। আপনি চিন্তা করবেন না, গরুগুলোর বয়স হয়েছে তো, তাই একটু ক্লান্ত হয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে। বুড়ো হয়ে গেছে, তাহলে ছেড়ে দাও না এদেরকে জঙ্গলে। কেন আমাদের সময় নষ্ট করো ফালতুতে? আমি এই গরুদের সাথেই বড় হয়েছি আর এদেরকে আমি খুব ভালোবাসি। এদেরকে যদি ঘরে বসে খাওয়াতেও হয়, তাও আমি এদেরকে জঙ্গলে না খেতে পেয়ে মরার জন্য ছাড়বো না। ওই মহিলা সুজিত আর গরুদেরকে খুব মন্দ মন্দ শুনিয়ে আর ভাড়া না দিয়েই ওখান থেকে চলে যায়। সুজিত গরুদেরকে নিয়ে বাড়িতে চলে আসে। কোনো ব্যাপার না আমার প্রিয় বাঘের বাচ্চারা, আমি তোমাদের তখনও ভালোবাসতাম যখন তোমরা অনেক বেশি কাজ করতে পারতে। তবে এখন তোমাদের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে এখনও অনেক ভালোবাসি। পরের দিন বিকেলবেলা সুজিত আবার গরুর গাড়িতে একজন জহুরিকে নিয়ে বাজারে যায় আর একটা গরু আবার ক্লান্ত হয়ে যাওয়ার কারণে মাটিতেই বসে পড়ে, যার কারণে গরুর ব্যালেন্স পাল্টে যায় আর জহুরির হাতে রাখা হীরের একটা পুটলি লাফিয়ে নদীতে পড়ে যায়। আরে তোমার গরু দুটো এটা কি করলো বলো তো? আমার হিরে আমাকে কালকে ফেরত দিতেই হবে, নইলে কাল আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। এইটুকু বলে জহুরি ওখান থেকে চলে যায়। সুজিত খুব চিন্তিত হয়ে ওঠে, তার চোখে জলও চলে আসে। এটা দেখে গরুও কাঁদতে শুরু করে আর গরু শিব ভগবানের কথা মনে করতে শুরু করে। হে প্রভু, আমার মালিক সারা জীবন আমাকে লালন পালন করেছে আর আমাকে ভালোবেসেছে, আর আজকে আমারই কারণে আমার মালিক বিপদে পড়েছে। আমি ওনাকে উপকার তো করতে পারছি না, আমাকে সাহায্য করো প্রভু। নিজের বাহনকে কাঁদতে দেখে শিব ভগবান প্রকট হন। চিন্তা করো না, আমি তোমার সমস্ত চিন্তা এক্ষুনি দূর করে দিচ্ছি। শিব ভগবান সুজিতের গরুর গাড়িটা পুরো হীরের বানিয়ে দেয় আর গরুর গাড়িতে একটা বড় হীরের পুটলিও ফেলে দেন। যখন এই সব কিছু সুজিত দেখে, তখন গরুর গাড়ি নিয়ে জহুরিকে তার হীরে ফেরত দেওয়ার জন্য চলে যায়। এই নিন আপনার হিরে, আর আপনাকে পুলিশে যাওয়ার কোনো দরকার নেই। তা তোমার কাছে এত হিরে কোত্থেকে চলে এলো? সেসব জেনে আপনি কি করবেন? আপনি তো আপনার হিরে পেয়ে গেছেন। সুজিত নিজের গরুর গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। জহুরি দেখতে পায় যে সুজিতের কাছে হীরের গরুর গাড়ি আছে। এটা দেখে জহুরির মনে লোভ চলে আসে। ওই হিরেগুলোর আসল জায়গা ওই গরুর গাড়িটা নয়, আমার এই থলিটা। আর আমি কালকের মধ্যে ওই গরুর গাড়ি থেকে সমস্ত হিরে বের করে নিয়ে আমার থলির মধ্যে জমা করে নেব। জহুরি রাত্রিবেলা অন্ধকারে সুজিতের বাড়িতে যায় আর গরুর গাড়ি থেকে হিরে চুরি করে নেয়। তখন হীরের থেকে একটা আলো বেরোয়। গরুরা বুঝতে পেরে যায় যে কেউ চোর এসেছে। দুটো গরু নিজেকে খুঁটো থেকে ছাড়িয়ে নেয় আর নিজের শিং দিয়ে জহুরিকে ধাক্কা মারে।
জহুরির চিৎকারের আওয়াজ শোনার পর সুজিত বাইরে চলে আসে আর সমস্ত কথাটা বুঝতে পেরে যায়। সুজিত জহুরিকে পুলিশের হাবালায় করে দেয়। সীতারাগঞ্জ নামের একটা গ্রাম ছিল, আর ওখানেই বলরাম নিজের মা আর বাবার সাথেই থাকতো। বলবান খুবই আলসী ছিল, যার কারণে তার পরিবার সব সময় চিন্তিত আর হতাশ থাকতো। সারা রাত ঘুমো, সারা দিন ঘুমো, আর তুমি করো কি বলো তো? আর এত ঘুম আসে কোত্থেকে তোমার কাছে? মা, তুমিও না, এখন তো সবে 2টো বাজে। এখন যদি না শুই তাহলে কখন শোবো? তোর এই অলসতার কারণে আমাদের পরিবারের কত কষ্ট হচ্ছে। বাবা তোকে কতদিন ধরে দেখেনি, উনি যখনই আসেন তখন তুই ঘুমোসি। সারা রাত মশার কারণে ঘুম পাইনি আমার, সেজন্য দিনে ঘুমাচ্ছি। বলবানের এই অভ্যাসের কারণে বলবানের পরিবার খুবই চিন্তিত ছিল, কিন্তু পুরো গ্রাম ওদের জীবন কাটানোই মুশকিল করে দিয়েছিল। এই যে ধূমকেতু বাবু, তা কত দূর যাওয়া হচ্ছে? এই তো চা খেয়ে বাড়ির দিকেই যাব। কেন, কি হয়েছে? তোমাকে দেখে আজকে খুব ক্লান্ত মনে হচ্ছে যে। কি আর করা যাবে বলো, পরিশ্রম করে বাড়ি ফেরো, তারপর ক্লান্ত হয়ে ঘুমানোর মজাই আলাদা। আচ্ছা, এমনিতে তুমি এইসব কি করে বুঝবে বলো? তোমার ছেলে তো এমনিতেই অলস। তুমি একদম ঠিক কথাই বলেছো ভাই, আমার ছেলের কিছু একটা করতেই হবে। বলবানের বাবা ওখান থেকে নিরাশ হয়ে চলে যান আর বলবানকে ঘুম থেকে উঠিয়ে ওকে বাড়ির অবস্থার ব্যাপারে বোঝাতে শুরু করেন। বাবা, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে এটা বলতে চাই যে তোমার বয়সের সমস্ত ছেলেপিলেরা ভালো উন্নতি করছে। এখন পড়াশোনা করেছো, কত বছর কেটে গেছে, কিন্তু তুমি তো এখনো ছেলে মানুষই রয়েছ। বাবা, আমরা কি এই ব্যাপারে কালকে কথা বলতে পারি? আমি সারা রাত জেগে জেগে শূরবীরদের মতন যুদ্ধ জিতেছি। তুমি আবার কিরম যুদ্ধ জিতলে? এসব কি বলছো? বলবান আর তার বাবা দুজন কথা বলছিলই, তক্ষুনি ওনাদের জানালা দিয়ে ঘুমোর কাকু ওনার সমস্ত কথা শুনে ফেলেন। আচ্ছা, তাহলে এটাই হলো রহস্য। বলবান শুধু নামেও নয়, এমনিতেও বলবান। একটা অদ্ভুত যুদ্ধ জিতে আমাদের গ্রামে এসেছে, এই কথাটা সবাইকে বলতে হবে তো। ঘুমোর কাকু অর্ধেক কথা শোনার পর ওখান থেকে চলে যান, আর এখন বলবান যুদ্ধের কথাটা ভালো করে নিজের বাবাকে বলে। যুদ্ধ মানে ব্যাপারটা হলো, আমি সারা রাত মশা মেরেছি, আমি তার কথা বলছি। আপনি কেন বুঝছেন না? তোমার এইসব আজে বাজে কথা শুনে আমি একদিন না একদিন পাগলই হয়ে যাব। আর এটা কোনো যুদ্ধের কথা হলো নাকি? আমি তোমাকে ভবিষ্যতের চিন্তার কথা বলছি। সব কিছু ভালোই হবে বাবা। ছোটবেলায় ওই জ্যোতিষী বলেছিলেন না যে আমি একজন বড় রাজা হব একদিন। এইটুকু বলে বলবান ঘুমিয়ে পড়ে। এই ছেলেটার কিচ্ছুই হবে না, তুমি চলো তো খাবার খাও। অর্ধেক কথা শোনার পর ঘুমোর কাকু বলবানের শূরবীর হওয়ার কথাটা পুরো গ্রামে ছড়িয়ে দেয়। আমার তো আগে থেকেই জানা ছিল ছেলেটা খুব গুণী, আমি ভালো করে এই কথাটা জানতাম। আরে এই কথাটা তো আমাকে আমাদের গ্রামের রাজাকে বলতে হবে। ঘুমোর কাকু আর সমস্ত গ্রামবাসীরা মিলে বলবানের শূরবীর হওয়ার কথাটা সেই গ্রামের মহারাজের কাছে শোনাতে চলে যান। আমরা আপনার কাছে আমাদের গ্রামের শূরবীর 100 লোকজনকে একবারে পরাস্ত করে দিতে পারে মহাপরাক্রমী যোদ্ধা বলবানের ব্যাপারে কথা বলতে এসেছি। আমাদের রাজ্যে এত বড় যোদ্ধা কে আছে যার ব্যাপারে আমি জানিই না? রাজা আর প্রজারা কথা বলছিলই, তক্ষুনি ওদের মন্ত্রী আরও বাড়িয়ে কথাটা বলল। হ্যাঁ মহারাজ, আমিও এই শূরবীরের অনেক ঘটনা শুনেছি। ওর ব্যাপারে আর কি কি বলবো? বলবানের মতন যোদ্ধা আজ অবধি জন্ম নেয়নি। রাজা প্রজা আর মন্ত্রীর কথা শুনে নির্ণয় নিয়ে নিলেন যে বলবানের সাথে ওনার দেখা করানো হোক। রাজার 2 জন সিপাহী বলবানের বাড়িতে যায়। আরে এখানে কি কেউ বলবান আছে? ওনাকে রাজা মশাই নিজের দরবারে ডেকে পাঠিয়েছেন। আরে কে সকালবেলায় বাড়িতে এসে চিৎকার করছে? সকালের ঘুমটা যে কত দরকারি। আরে আমায় ক্ষমা করো, কিন্তু আপনাকে মহারাজের কাছে যেতে হবে। আচ্ছা চলো। সিপাহী বলবানকে নিয়ে রাজার কাছে চলে যায়।
রাজার কাছে পৌঁছানোর পর বলবান নিজের মিথ্যের ব্যাপারে ভয় পেতে শুরু করে, আর সে এত বড় দরবার দেখার পর খুব ভয় পায়। হায় ঈশ্বর, আমার সত্য যদি ইনি জানতে পারেন তাহলে রাজা আমাকে আজীবন কারাবাসে পাঠিয়ে দেবেন। হায় ঈশ্বর, এখন তুমি আমাকে রক্ষা করতে পারো, দয়া করে আমায় বাঁচিও। তাহলে তুমি হলে এই গ্রামের শূরবীর যোদ্ধা। হ্যাঁ মহারাজ, এখন লোকেরা সবাই এটাই মানে, কিন্তু আমি কোনো অহংকার করি না। রাজা আর বলবান কথা বলছিলই যে তক্ষুনি ওখানে মন্ত্রী দৌড়তে দৌড়তে ওনার কাছে আসে। মহারাজ, মহারাজ, আমাদের রাজ্যে সংকট দেখা দিয়েছে। লোকেদের গয়না, টাকা পয়সা সবকিছু চোর চুরি করে পালিয়ে যাচ্ছে। এমনকি আমাদের সেপাইদের সমস্ত জামা কাপড় আর অস্ত্র ওরা চুরি করে নিয়েছে। এ তো বেশ সমস্যার কথা দেখছি, এর কিছু একটা উপায় বের করতেই হবে। আরে হ্যাঁ, আমাদের কাছে আমাদের গ্রামের শূরবীর তো রয়েইছে, এই কার্য ওনাকেই দেওয়া হোক। ওনার বুদ্ধিবল আর মহাবল এখানেই কাজে দেবে। মহারাজের আদেশ অনুযায়ী বলবানকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, আর তার সাথেই বলবানকে কিছু খাবার দাবারের জিনিস আর কিছু কাপড় চোপড়ও দেওয়া হয়। হ্যাঁ ঈশ্বর, এত রাত্রে জঙ্গল আমাকে একা ছেড়ে দিল। জানি না আমি এখন কি করব। আরে ওই চোরদের কি করে ধরবো, আমার তো খুব ভয় করছে। বলবান ঠান্ডার চোটে কাঁপতে কাঁপতে জঙ্গলের ভেতরে যায়, আর ওখানেই একটা গাছের তলায় ভয়ের চোটে বসে পড়ে। আমি যদি ওই চোরগুলোকে না ধরতে পারি তাহলে রাজা আমাকে আজীবন কারাবাসে ভরে দেবে। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার কাছে অজ্ঞান হয়ে যাবার ওষুধও আছে, আমি এগুলো সকাল হয়ে যাবার পরে খাবারে মিশিয়ে খেয়ে নেব। বলবান নিজের কাছে রাখা খাবারের থেকে ওই অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ মিলিয়ে রেখে দেয় আর নিজে গাছের তলায় ঘুমিয়ে পড়ে। বলবানের ঘুমিয়ে যাওয়ার পর ওখানে চোর আসে, যে বলবানকে ঘুমন্ত অবস্থায় দেখে একে অপরকে বলে, সর্দার, এই দেখো কোনো বড় মানুষ ঘুমাচ্ছে আর ওর কাছে ভালো ভালো জামা প্যান্টও রয়েছে দেখছি। সীতারাগঞ্জে চুরিও হয়ে গেল আর একেও লুট করে নেব। এর জামা কাপড় নিয়ে নাও সমস্ত, দেখো ওর মধ্যে আবার গয়নাগাটিও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর এর কাছ থেকে বেশ ভালো ভালো গন্ধও বেরোচ্ছে, নিশ্চয়ই ভালো খাবারও আছে ওর কাছে। সুস্বাদু খাবার খেয়েছি আমরা, অনেকদিন হয়ে গেল, খেয়ে নি চলো। ওই ডাকাতদের মধ্যে একটা ডাকাত বলবানের কাছে রাখা খাবার তুলে নেয় আর সবাইকে বলে, আরে দেরি করে লাভ নেই, এই খাবার খেয়ে আমরা এখান থেকে চলে যাব। খাবার তো সুস্বাদু, রাজবাড়ির মনে হচ্ছে খাবার। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ, আমরা এমনটাই করব। আর যেই মাত্র ওই ডাকাতরা খাবার খেলো তখন ওই সমস্ত ডাকাতরা ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর যেই মাত্র সকাল হলো ওখানে রাজার দুজন সিপাহী চলে আসে, আর ওরা দেখতে পায় যে শূরবীর বলবান ঘুমিয়ে আছে আর উনি সমস্ত ডাকাতদেরকে অজ্ঞান করে দিয়েছে। দেখলে আমার শূরবীরকে, ডাকাতগুলোকে এমনিই অজ্ঞান করে দিল। বাহ, কি দারুণ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা সব জায়গায় গিয়ে ওর প্রশংসা করব। সিপাহীদের কথা শোনার পর বলবান ঘুম থেকে জেগে ওঠে আর ওই ডাকাতদের অজ্ঞান দেখে খুব আশ্চর্য হয়। এসব কি করে হলো? এই ডাকাতগুলো অজ্ঞান হলো কি করে? দেখেছ কত মাটির সাথে জুড়ে রয়েছে মানুষটা, এমন আচরণ করছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি। বাবা, আরে আপনি তো ওদেরকে অজ্ঞানের ওষুধ খাইয়ে দিয়েছেন, যার ফলে ওরা অজ্ঞান হয়ে গেল। আর এমন আচরণ করছেন যেন আপনি কিছু জানেনই না। দুজন সিপাহী বলবানকে নিয়ে রাজার কাছে চলে যায়, তার সাথেই ওরা রাজার সামনে বলবানের শূরবীরতার কথা খুব প্রশংসা করেন। বাহ, অতি উত্তম, এমন শূরবীর আমাদের রাজ্যে আছে আর আমি জানতামই না। অদ্ভুত ব্যাপার তো। ততক্ষণে রাজার মন্ত্রী খুব দ্রুত গতিতে দৌড়ে রাজ দরবারে চলে আসে। মহারাজ, আমাদের রাজ্যে অন্য রাজ্যের রাজা আর ওদের সেপাইরা আক্রমণ করেছে। আক্রমণ? আমাদের কাছে শূরবীর আছে, আক্রমণ! হ্যাঁ, আমাদের শূরবীর যোদ্ধা ওদেরকে এক তুড়ি মেরে শেষ করে দেবে। আজকে আমার 12টা বাজতে চলেছে। আমি যদি যুদ্ধ করতে না যাই তাহলে রাজা শেষ করে দেবে, আর যদি যুদ্ধ করতে চাই তাহলে অন্য রাজ্যের লোকেরা আমাকে শেষ করে দেবে। রাজা একটা বড় হাতি শূরবীর বলবানকে দিয়ে দেন আর বলবানকে ওখান থেকে পাঠিয়ে দেন।
সীতারাগঞ্জের রাজপাট আমাদের লাগবেই, সে যে করেই হোক আমরা রাজ্য কেড়ে নেবই নেব। মহারাজ, কিন্তু আমি শুনেছি যে সীতারাগঞ্জের রাজার কাছে একজন শূরবীর যোদ্ধা রয়েছে, ও নাকি একাই 100 জনকে হারিয়ে দিতে পারে। হ্যাঁ, আর ততক্ষণে উনি দেখতে পান যে বলবান একটা বড় হাতির ওপরে বসে ওনার সামনে আসছে। হাতি যেরকম যেরকম ভাবে ওনার কাছে এগোচ্ছিল, অন্য রাজ্যের রাজা আর সিপাহীরা ভয় পেতে শুরু করে। দেখলে ওকে, ও এক আমাদের সাথে যুদ্ধ করতে আসছে, আমার তো খুবই ভয় করছে। এইটুকু বলে রাজা নিজের পেছনে তাকান। তখন পুরো যুদ্ধভূমি খালি হয়ে গেছিল। বলবান যতক্ষণ সেই যুদ্ধভূমিতে পৌঁছায়, ও দেখতে পায় যে সবাই ভয়ের চোটে পালিয়ে গেছে। আর যেইমাত্র সীতারাগঞ্জের রাজা ওখানে পৌঁছন, উনি দেখতে পান যে পুরো যুদ্ধভূমি খালি হয়ে গেছিল। আজ থেকে বলবান তুমি হলে আমাদের রাজ্যের যুদ্ধের প্রতীক, তুমি আমাদের সর্বশ্রেষ্ঠ সেনাপতি। একেই বলা হয় অন্ধকারের মধ্যে কানা রাজা। বালবীরের বয়স 55 বছর হয়ে গেছিল, আর তার 3 জন ছেলেই এখন যুবক হয়ে গেছিল। কিন্তু 3 জনের কাছেই কোনো কাজকর্ম ছিল না। বালবীর ভাবতে শুরু করে যে ও নিজের ছেলেদেরকে নিজের সম্পত্তি না দিয়েই তাদেরকে কোনো কাজ দিয়ে দিক, যাতে তারা পরিশ্রম করা শিখতে পারে। বাবা, এখন আমি বুড়ো হয়ে গেছি, সেই জন্য আমি চাই যে তোমাদের 3 জনকে কিছু ব্যবসা হাতে তুলে দিই, যাতে তোমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে যেতে পারো। বালবীরের এই কথা শোনার পর তার 2 জন ছেলে খুব খুশি হয় যে বাবা ওদের 2 জনকে ব্যবসা দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ছেলে অধিবীর এই কথায় সহমত হলো না। এ কি বাবা, যখন তোমার কাছে এত সম্পত্তি রয়েছে, তাহলে আমাদের কাজ করার কি দরকার বলো তো? তুমি তোমার সম্পত্তি আমাদের 3 জনের মধ্যে ভাগ করে দিয়ে দাও, তাহলেই ঝামেলা মিটে গেল। না, আমি এটা কখনোই করব না, বুঝেছ? যদি আমি তোমাদেরকে সমস্ত সম্পত্তি দিয়ে দিই, তাহলে তোমরা আর কখনো পরিশ্রম করতে শিখবে না। আর এমনিতেই অন্যের পয়সায় তোমরা কতদিন পেট চালাবে? হ্যাঁ, কখনো না কখনো তো নিজেদেরকে কাজ করতেই হবে, ঠিক কি না? ঠিক আছে, তুমি যখন এটাই ঠিক করে নিয়েছো, তাহলে বলো যে তুমি আমাদেরকে দিয়ে কোন ব্যবসা করাতে চাইছো। আমি তোমাদের 3 জনকে 20টা করে মুরগি কিনে দেব, ঠিক আছে? আর তোমরা মুরগির ফার্ম করবে। এই কথাটা শোনার পর অধিবীর আরও উদাস হয়ে যায়। ও বুঝতে পারছিল যে তার বাবা তার জন্যে কোনো কারখানা বানানোর কথা ভেবেছে হয়তো। এই কাজে তো অনেক পরিশ্রম করতে হবে। আরে এমন কোনো কাজ দাও না যেটা সহজে করতে পারবো। আরে পরিশ্রম কাজ, সেই জন্যই তো এই কাজটা তোমাকে দিয়েছি। তোমাদের 3 জনেরই বয়স এখন 30 পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা বেকারই রয়েছো। মুরগি ফার্ম চালালে পরে অন্ততপক্ষে পরিশ্রম করতে তো শিখবে। এখন বালবীর নিজের 3 জন ছেলেদের মধ্যে প্রত্যেককে 20টা মুরগি কিনে দিয়ে দেয়, আর সবাইকে মুরগি রাখার জন্য একটা একটা করে লোহার জালিও দিয়ে দেয়। মনে হচ্ছে বয়সের সাথে সাথে বাবার মাথাটা কাজ করা একেবারেই বন্ধ করে দিয়েছে। সমস্ত সম্পত্তি সমান সমান ভাগ করে 3 জনকে দিয়ে দিত, তাহলেই তো কি আর ঝামেলা হতো? হ্যাঁ, কি জানি কোত্থেকেই ফালতু একটা ঝামেলা আমাদের মাথায় তুলে দিল। অধিবীর খুব খারাপ মনে মুরগি আর লোহার জালি নিয়ে নেয় আর খাবার খাওয়ার জন্য চলে যায়। আজকে তো খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কাল থেকে আবার মুরগিদের সেবা করতে হবে আমাদের। অধিবীর নিজে তো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর ও নিজের মুরগিদেরকে দানা দেওয়া ভুলেই যায়, আর তার মুরগিরা পুরো রাত খিদে পেটে থাকে। পরের দিন সকালেও সে দেরি করে ওঠে। উঠে পড় বাবু, তোর মুরগিরা তো চিৎকার করে করে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে। ওদেরকে কিছু দানা আর জল দিয়ে দে, নয়তো চিৎকার করে করে আমার কান খারাপ করে দেবে। হ্যাঁ, গিয়ে দেখছি যে কি ঝামেলা হলো। অধিবীর জালির কাছে পৌঁছে যায়। তখন দেখতে পায় যে মুরগিরা খিদের চোটে খুব কষ্ট পাচ্ছে। ও তাদের জন্য কিছু দানা নিয়ে আসে। ক্ষুধার্ত হওয়ার কারণে মুরগিরা ওই দানা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। জানি না কোন জন্ম থেকে এরা খেয়ে নেই, এক ঝটকায় এত দানা খেয়ে ফেললো এগুলো।
যদি এইভাবে চলতে থাকে তাহলে এই মুরগিগুলো আমাকে খুব সহজেই ফকির করে দেবে। অধিবীরের দুজন ভাই নিজের মুরগিদেরকে সময় সময় মতো দানা আর জল দিয়ে দেয়, যার কারণে তাদের মুরগিরা প্রত্যেক দিন ডিম দিতে শুরু করে। কিন্তু অধিবীরের মুরগিরা সঠিক খাবার দাবার না হওয়ার কারণে সপ্তাহে মাত্র একদিন ডিম দেয়। বাবা আমাকে সম্পূর্ণ ঠকিয়েছে। যে মুরগিগুলো প্রতিদিন ডিম দেয় সেই মুরগিগুলোকে ছোট ভাইদের দিয়ে দিয়েছে, আর এক সপ্তাহে যে মুরগিগুলো ডিম দেয় সেটা আমার কাঁধে চাপিয়েছে। এখন এদের নিয়ে কি করব আমি? এখন অধিবীরের দুজন ছোট ভাই নিজের মুরগির ডিম বিক্রি করতে শুরু করে, যার থেকে দুজন ভাই প্রত্যেক দিন টাকা রোজগার করে। এটা দেখে তাদের মাও প্রচণ্ড খুশি হয়। এরা ভালো মাথা লাগিয়েছে, বাড়িতে বেকার বসে থাকা ছেলেদেরকে পরিশ্রমের কাজ দিয়ে দিয়েছে, আর ওরা ভালো টাকাও রোজগার করছে। পরিশ্রমের পরিশ্রম আর রোজগারের রোজগার। দুজন ভাই তাড়াতাড়ি ডিম বিক্রি করে খুব পয়সা রোজগার করছিল, কিন্তু অধিবীরের কাছে সপ্তাহেই জমা হতে পারত ডিম। ওই দুজন ভাইয়ের সফলতা দেখার পর খুব ঈর্ষা করতে শুরু করে। আমার মুরগিগুলো ডিমই দিচ্ছে না, নিশ্চয়ই এর মধ্যে ছোট ভাইদের কোনো ষড়যন্ত্র আছে। কিন্তু আমিও কিছুতে কম যাই না, আজকে রাত্রে সব কিছু গন্ডগোল করে দেব। যেই মাত্র রাত হয় আর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, এটাই হলো সঠিক সময়, এবার দেখাবো আমি আমার খেলা। অধিবীর নিজের অংশের 10টা মুরগি একটা ভাইয়ের জালিতে রেখে দেয়, আর ওখান থেকে প্রত্যেক দিন ডিম দেয় সেরকম মুরগি নিজের জালিতে নিয়ে চলে আসে, আর তার সাথেই নিজের অন্যান্য 10টা মুরগি অন্য ভাইয়ের জালিতে রেখে দেয়, আর ওখান থেকেও 10টা ভালো মুরগি নিজের জালিতে নিয়ে আসে। এই হয়ে গেছে মুরগিদের অদল বদল। এমনিতেই সব মুরগিগুলো তো একই রঙের দেখতে, কেউ কিছু জানতেই পারবে না যে আমি মুরগি অদল বদল করেছি। মুরগিদের অদল বদল করার পর অধিবীর নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে ও অনেক দেরি করে ওঠে। এবার থেকে আমিও প্রতিদিন ডিম গুনতে থাকবো, আর বাজারে গিয়ে ডিম বিক্রি করে বেশ অনেক পয়সা রোজগার করব। অধিবীরের চুরি করা মুরগিদেরকে সময় মতো খাবারের ইচ্ছে হতো, আর দানা না পাওয়ার কারণে ওরা লোহার জালিকেই খেতে শুরু করে দেয়, যার কারণে তারা লোহার ডিম দিয়ে দেয়। যখন অধিবীর জালির কাছে পৌঁছায় তখন সে লোহার ডিম দেখে অবাক হয়ে যায়। কি, এই মুরগিগুলো তো লোহার ডিম দিচ্ছে। মনে হচ্ছে আমার দুজন ভাই লোহার ডিম বিক্রি করেই এত পয়সা রোজগার করে ফেলেছে। অধিবীরের মাথায় একটা আইডিয়া আসে যে সে এই লোহার ডিমগুলোকে লোহারের কাছে বিক্রি করে দেবে, আর সে লোহারের সাথে কথা বলার জন্য তার কাছে চলে যায়। আরে কেমন আছো লোহার দাদা? আরে আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, কাজ টাজ কিছুই চলছে না সেরকম, কেমন আর থাকবো? মনে হচ্ছে তুমি খুব রেগে রয়েছো, কিন্তু আমি তোমার এই রাগ এখনই শান্ত করে দেব। আমার কাছে এমন জিনিস আছে যার ফলে তুমি আর আমি দুজন মিলেই বেশি পয়সা রোজগার করতে পারি। আরে এরকম হেয়ালি করে কথা বলো না তো তুমি, যা বলতে চাও পরিষ্কার করে আমাকে বলো। আমার কাছে 20টা মুরগি রয়েছে যারা প্রতিদিন লোহার ডিম দেয়। তুমি ওই লোহার ডিমগুলোকে গলিয়ে লোহা বিক্রি করো, আর তার থেকে যা পয়সা রোজগার করবে তার অর্ধেকটা আমাকে দিয়ে দাও। সকালবেলায় কি তুমি শুধু আমাকেই পেলে বোকা বানানোর জন্য? আরে এমন কোনো মুরগি থাকতে পারে নাকি যে লোহার ডিম দেবে? আরে হ্যাঁ, আমার মুরগি দেয় তো। আমার কথা বিশ্বাস করছো না তো? না, কখনোই করবো না। আর তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। একে আমার কাজ ঠিকঠাকভাবে চলছে না, তার উপর তুমি আমার সকালবেলাতেই মাথা খাচ্ছ। দেখো, আমি কিন্তু মিথ্যে বলছি না, আমার কাছে সত্যিই 20টা মুরগি রয়েছে, আর সব কটা মুরগি লোহার ডিম দেয়। তোমাকে বিশ্বাস করানোর জন্য আমি যে কোনো শর্ত রাখতে রাজি আছি। বলো, তুমি যা বলবে আমি তাতেই রাজি। যদি এই কথাটা সত্যি না হয় তাহলে তোমার কাছ থেকে 20টা মুরগি আমাকে দিতে হবে। এই শর্তে তুমি রাজি আছো তো বলো? হ্যাঁ, একদম রাজি আছি আমি, কিন্তু এই সব কিছু আমি নিজের চোখে দেখতে চাই। তুমি তোমার মুরগিগুলোকে এখানে নিয়ে এসো তো। ওরা যদি লোহার ডিম দেয় তাহলে সেই ডিমগুলোকে আমি ভালো দাম দিয়ে কিনে নেব, আর যদি এমনটা না হয় তাহলে সমস্ত মুরগি শর্ত হিসেবে আমার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি মুরগিগুলো নিয়ে আসছি। অধিবীর নিজের বাড়িতে চলে যায়,
আর ওখান থেকে নিজের সমস্ত মুরগি নিয়ে চলে আসে। লোহার সেই মুরগিগুলোকে নিজের কাছে রাখা একটা জালিতে রেখে দেয়। মুরগিদের খিদে পেয়েছিল, সেই জন্যে তারা আওয়াজ করতে শুরু করে। আরে খিদে ছটফট করছে ওরা, ওদের জন্য দানা নিয়ে এসো যাও। লোহার দোকানে চলে যায় আর ওখান থেকে মুরগিদের জন্য দানা কিনে আনে আর জালিতে ফেলে দেয়। ক্ষুধার্ত হয়ে থাকার কারণে সমস্ত মুরগিরা দানা খেয়ে নেয়। মনে হচ্ছে তুমি ওদেরকে খাবার খাওয়াও না। তুমি দেখো না খিদে ওরা কত খাবার একসাথে খেয়ে ফেললো। অধিবীর এখন মুরগিদের ডিম দেওয়ার অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মুরগিরা ডিম দিয়ে দেয়। এবার যাও যাও গিয়ে লোহার ডিমগুলো তুলে নাও যাও। লোহার জালির কাছে যায় আর দেখতে পায় যে সমস্ত মুরগিরা লোহার বদলে বাকি মুরগিদের মতোই সাধারণ ডিম দিয়েছে। আর এগুলো তো লোহার ডিম নয়। এবার তুমি তোমার সব মুরগি শর্ত হিসেবে হেরে গেলে কিন্তু। আরে এটা কি করে হতে পারে? কালকেই তো ওরা লোহার ডিম দিয়েছিল। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার বাড়িতে চলুন আপনি। আমি কোথাও যেতে বাড়া পারবো না। নিরোল কন দেন। এখন তুমি এখান থেকে চলে যাও। আর এই মুরগিগুলোকে সারা জীবনের মতন ভুলে যাও। এখন এগুলো আমার। মুরগিরা চলে যাওয়ার কারণে অধিবীর খুব দুঃখী হয়ে ওঠে, কারণ এই সব কিছু তার লোভ আর আলসী হওয়ার কারণেই হয়েছে। ও বাড়িতে চলে আসে, তখন দেখতে পায় যে মুরগিগুলো সে নিজের ভাইয়ের জালিতে রেখেছিল ওরা সবাই এখন প্রত্যেক দিন ডিম দিচ্ছিল। তোর সমস্ত মুরগি কোথায় চলে গেল? আর এই জালিটা কে কেটেছে? সমস্ত লোহা শেষ করে ফেলেছে। অধিবীর খুব ধ্যানপূর্বক জালি দেখে, তখনও বুঝতে পেরে যায় যে জালি মুরগিরা খিদের চোটে খেয়েছে। ও নিজের ভুল বুঝতে পেরে যায় আর ও সমস্ত কথা নিজের বাবাকে গিয়ে বলে। আমাকে ক্ষমা করে দাও বাবা। এরপর থেকে আমি আর কখনো লোভ করব না, আর তার সাথে কঠোর পরিশ্রম করব। বাবা তাকে ক্ষমা করে দেন আর তাকে নতুন মুরগি কিনে দিয়ে দেন, যেগুলোকে ও এখন পরিশ্রম করে পালন পোষণ করে।